নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা ইংরেজি গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য ইংরেজি গল্পের চ্যানেল রিডার্স রিট্রিট, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটি দিয়ে দেব। আগ্রহী যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি আমার আজকের গল্প শুরু করছি। আমার আজকের নিবেদন বুদ্ধদেব গুহর গল্প ইঁদুর। একটা ইঁদুর খাটের তলা থেকে দৌড়ে বেরিয়ে সোজা এসে সুধীনবাবুর ইজি চেয়ারের তলায় ঢুকল। তালতলার চটি থেকে পা দুটো তাড়াতাড়ি চেয়ারের উপর তুললেন তিনি। তুলেই হাঁক দিলেন, দেবেন? দেবেন ছিল না, থাকে না কখনোই। সময় মতো হাতের কাছে ওকে পাওয়াই যায় না। চেঁচামেচি শুনে শ্যামা দৌড়ে এলো, বলল, কি হলো বাবু? সুধীনবাবু ওকে দেখে পা দুটো নামিয়ে ফেললেন। মুখে গাম্ভীর্য এনে বললেন, ইঁদুর। শ্যামা অনেক দিনের লোক। মা মানে সুধীনবাবুর স্ত্রী থাকতেই সে 10 বছর এ বাড়িতে কাজ করেছে। সুধীনবাবুর বড় ছেলে এবং মেজ ছেলের বাচ্চারা সবাই শ্যামার হাতেই মানুষ। ওর শরীরে মায়া দয়া আছে, বয়সও হয়েছে। কপালের দুপাশের চুলগুলো সব রূপলি হয়ে গেছে। নিজেরও গেঁটে বাত ও ডায়াবেটিসের কারণে বাবুর দুঃখ ও একটু একটু বোঝে। শ্যামা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইঁদুরই তো, ঘর থেকে যে বাঘ বেরোয়নি এই যথেষ্ট। কি অবস্থা করেছে দেবেন ঘরটার। আর বৌদিদেরও বলিহারি যায়, পুরো শ্বশুরের দিকে মানুষ তো একটু দেখে, নিজেদের ঘরও তেমনই, কি নোংরা কি নোংরা। সুধীনবাবু কখনো পরনিন্দা ও পরচর্চা প্রশ্রয় দেননি, এখনো দেন না। চাপা ধমক দিলেন তিনি, বললেন, শ্যামা, যাও নিজের কাজ করো, দেবেন এলে আমার কাছে পাঠিয়ে দিও। শ্যামা গজগজ করতে করতে চলে গেল। সিঁড়ির কাছে গিয়েই শ্যামা চুপ করে গেল। বৌদিরা কেউ তার বক্তৃতা শুনতে পেলে আর রক্ষা নেই। সুধীনবাবুর চোখ দুটো ভারী হয়ে এলো। তার আপন বলতে যে একমাত্র মানুষটি ছিল, সেই নিহারিকা 2 বছর হলো চলে গেছেন। যদিও নিহারিকা থাকাকালীন তিনি যে তার এতখানি আপন, এ কথা 45 বছরের পার্টনারশিপেও কখনো বুঝতে পারেননি সুধীনবাবু। দাবি করার, জোর খাটানোর, ঝগড়া করার মানুষ ওই একজনই ছিল। নিহারিকার ছবির দিকে একবার তাকালেন সুধীনবাবু। বড় ছেলে একটা অয়েল পেন্টিং করে এনেছে, কাকে দিয়ে যেন অনেক পয়সা খরচ করে। বেঁচে থাকাকালীন সপ্তাহে একদিন ছেলে মা বলে ডাকেনি, মা বাবার ঘরে পর্যন্ত আসেনি। আর মায়ের মৃত্যুর পর ছবি বাঁধিয়ে এনে ভালোবাসার পরাকাষ্ঠা দেখাচ্ছে। মেজ ছেলে গত মৃত্যুদিনে কাগজের ফুলের একটা সাদা মালা এনে নিহারিকার ছবির গলায় পরিয়ে দিয়েছিল। এখন সে সাদা কাগজের চেহারা হয়ে গেছে প্রায় রুদ্রাক্ষের মতো। এত ধুলো পড়েছে যে ছবি তো দূরের কথা, মালাটাতেও আর হাত ছোঁয়ানো যায় না। মানুষটা চলে গেছে বলে কি কাগজের মালা পরিয়ে তাকে এমন করে অবহেলা করতে হয়? ছেলে বউরা কি রোজ একটা করে সাদা ফুলের মালাও নিহারিকার গলায় পরাতে পারে না? যে তাদের স্তন্য দায়নি, যে কোলে কাঁখে করে মানুষ করলো, যে সারা জীবনে একদিনও স্বামীর সঙ্গে সিনেমা পর্যন্ত দেখতে গেল না, পাছে ছেলে মেয়ের পড়াশুনোর ক্ষতি হয়, সেই মানুষটাকে, জন্মদাত্রী পরম শুভার্থী মাকে ওরা এত তাড়াতাড়ি ভুলে গেল। এসব ভেবে বড় কষ্ট পান সুধীনবাবু। দেবেন এলো, বলল, ডাকছিলেন আমাকে? সুধীনবাবুর কথা বলতে ইচ্ছে করল না, মুখে শুধু বললেন, ইঁদুর। দেবেন ঘরে আসার আগেই শ্যামার মুখে সব শুনেছিল। বলল, আজ ইঁদুরের বিষ আনবো, মজা টের পাবেন বাছাধনেরা। সুধীনবাবু আস্তে আস্তে বললেন, ঘরের ইঁদুরে চাষ হয়,
তারপর আবার বিষ দিয়ে মারা কেন? চাষটা বন্ধ করো না ঘরে। তারপর বললেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অভ্যেসবশেই সুধেনবাবু ইংরেজি বলে ফেলেন। দেবেন ইংরেজিটা বুঝতে পারল না। বলল, ছাড়বো, ঘর ছাড়বো। একা লোক, চারদিকের কাজ সামলাতে পারি না। এই বর্দা ডাকলো সিগারেট আনতে, মেজদা ডাকলো পান আনতে, তাও তো ছোড়দারা এ বাড়িতে থাকে না। পাঁচোয়া বৌদিরাও কি আর কম ডাকাডাকি করে? শুধু আপনার একার কাজ করলে না হয় এসব ঠিক ঠিক করে রাখতে পারতাম। এসব কথাতে সুধীনবাবু আজকাল সত্যি বিরক্ত হন। এসব কথা শুনতে বা আলোচনা করতেও চান না তিনি। তার একার কাজের জন্য তো দেবেনকে অথবা বাড়ির কাউকেই রাখা হয়নি। তাই এসব কথা কোনো ছেলেবউর কানে গেলে মিছিমিছি অশান্তি বাড়বে শুধু। যতদিন নিহারিকা ছিলেন তখন অবশ্য অন্য কথা। আজ তার এই অবসরপ্রাপ্ত কর্মহীন অপ্রয়োজনীয় জীবনে এইরকম তুচ্ছ বিষয় নিয়ে অশান্তি আর ভালো লাগে না। একা ঘরে ইজি চেয়ারে বসে যতই অনাদর অবহেলা পান, ততই যেন অসহায়তায় চোখের কোল দুটো জ্বালা করে তার। নিহারিকার কথা মনে পড়ে। এই বয়সে সকলেই একটু দেবদেবী গুরুটুরুর দিকে ঝুঁকে। সুধীনবাবুর ওইসব দুর্বলতা কখনো ছিল না। তার ধারণা যে যারা জীবনে অন্যায় করে তারাই শেষ জীবনে হঠাৎ ঠাকুর দেবতার শ্রীচরণে হুমড়ি খেয়ে পড়ে পাপস্খলন করতে চায়। না, সুধীনবাবু যৌবনে ওসব করেননি, তাই বার্ধক্যেও তিনি আর এসব করবেন না। সবচেয়ে মুশকিল হয় সময় নিয়ে। সময়ের ভার বড় ভার। যারা বেশি বয়সে স্বামী হারান তারা এতটা একা হয়ে পড়েন না, কারণ বিধবাদের পক্ষে সংসারের মধ্যে অনেকখানি সময় আদরেই হোক কি অনাদরেই হোক কেটে যায়। কিন্তু বিপত্নিক পুরুষ মানুষ সত্যিই বড় নির্জন। সময় তাঁদের বুকে পাথরের মতো চেপে বসে, কিছুতেই নড়তে চায় না। বই পড়ে কাটাতেন আগে আগে, এখন চোখও বিদ্রোহ করছে। দুটি চোখে ছানি পড়েছে, অথচ ম্যাচিওর করেনি যে কাটাবেন। সন্ধ্যের পর টিভি দেখে সময় কাটে। তবু শনি রবিবার বাংলা হিন্দি সিনেমা যখন হয় তখন আর আজকাল দেখেন না। ছেলে বউরা বন্ধু বান্ধব নিয়ে জমিয়ে বসে সিনেমা দেখে, তাই হংস মধ্যে বক্কযথা হয়ে থাকতে তার খারাপ লাগে খুব। একদিন আড়াল থেকে শুনেছিলেন বড় বউ কাউকে বলছিল পুরো রস কম নয়। এসব শুনেও সুধীনবাবু বিশেষ গায়ে মাখেন না। মাখেন না এই কারণে যে এই বাড়িটা তার। তার বাড়িতে ছেলে বউ নাতি পুতি সব রয়েছে। এই বাজারে আলাদা আলাদা বাড়ি নিয়ে থাকতে হলে প্রত্যেকেই বুঝত। বড় চাকরি করতেন বলে এখনো মাসে ভালো পেনশন পান উনি। তাছাড়া ফিক্সড ডিপোজিটের সুদও আছে। নিজের কোনো ব্যাপারেই তো তিনি পরের মুখাপেক্ষী নন। উপরন্তু তিনি ছেলেদের সংসারে প্রতি মাসে নিজের সামর্থ্যের প্রায় সবটাই ঢেলে দেন। এ কারণেই আর্থিক বিষয়ে তিনি কোনো রকম মানসিক দৈন্য কখনো বোধ করেননি। যতটুকু অবহেলা পান সুধীনবাবু তা নিছক জেনারেশন গ্যাপ আর নিহারিকার স্বার্থপরের মতো আগে চলে যাওয়ার দোষের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন তিনি। টেলিফোনটা বাজছিল। টেলিফোন নিচের বসার ঘরে আছে, দোতলাতেও একটা এক্সটেনশন আছে। টেলিফোনটা বেজেই চলল, অথচ কেউই ধরছে না। দেবেন চাইপা গেল কোথায়? যখন কেউ ধরল না তখন অগত্যা তিনি নিজেই উঠলেন। কোমরটা কনকন করে উঠল। ধীরে ধীরে গিয়ে রিসিভারটা তুললেন। ওপাশ থেকে মিষ্টির গলা ভেসে এলো, কে? দাদু? সুধীনবাবুর মুখ চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, হ্যাঁ দাদু, তা তোমার কি খবর? ভালো। ওপাশ থেকে 5 বছরের মিষ্টি বলল। তুমি কবে আসবে আমাদের বাড়ি? সুধীনবাবু বললেন, আসবো না, আরই তোমাদের সঙ্গে। সুধীনবাবু উদ্বিগ্ন গলায় বললেন, কেন? আরই কেন? কি কি করেছি আমি? তুমি আমাকে রথ কিনে দিলে না কেন? আজ না রথ?
আমাদের বাড়ির দোতলার মিঠুকে ওর দিদা কিনে দিয়েছে, পাশের বাড়ির বুজুকেও ওর বাবা কিনে দিয়েছে, আমাকে কেউ কিনে দিল না। সুধীনবাবু বললেন, ঠিকই তো, বড্ড ভুল হয়ে গেছে, ভেরি সরি, তোমাকে কালই কিনে দেব। মিষ্টি বলল, কাল কিনলে কি হবে, রথ তো আজই হয়ে গেল। সুধীনবাবু বললেন, তাতে কি, উল্টো রথের দিনটা আনবে। আচ্ছা, আশ্বস্ত হয়ে মিষ্টি বলল। সুধীনবাবু বললেন, তোমার মা বাবা কোথায়? পার্টিতে গেছে। তুমি একা আছো? না, বেলাতি আছে। তুমি খেয়েছ? না, খাবো। কি খাবে? এই ভাত, পেঁপের তরকারি। আমার তো শরীর ভালো না জানো দাদু, আজ না রঘু দাদা কাঁচকলার ঝুড়ি করবে। ঝুড়ি খেতে কি ভালো না দাদু? হ্যাঁ, খুব ভালো। আজ থেকে 10 বছর আগে হলে এই কথার উত্তরে সুধীনবাবু হয়তো বলতেন, খুব ভালো, ঝুড়ি 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 খেতে ভালো। তখন কত সহজে রসিকতা করতে পারতেন, কত আনন্দ ছিল মনে। আজকাল নিজের সব থেকে প্রিয় ছোট্ট একমাত্র নাতনির সঙ্গেও তিনি আর রসিকতা করেন না। তারপর বললেন, শোনো, আমি এখনই মেলায় যাচ্ছি তোমার জন্য রথ কিনতে। তুমি কি আসবে এখানে? মেলায় যাবে আমার সঙ্গে? এখন? এখন আমি কি করে যাব? এখন তো খাবো, মা বকবে এখন গেলে, আর কার সঙ্গে যাব? ঠিক আছে, সুধীনবাবু বললেন। তারপর বললেন, আজ রথ, তুমি পাঁপড় ভাজা খেয়েছিলে? পাঁপড় ভাজা? না তো, রথের দিন বুঝি পাঁপড় ভাজা খেতে হয়? হয়তো, আমরা তো তাই খেতাম ছোটবেলায়, তোমার দিদা থাকতেও খেতাম, এবারে খাইনি। মা পাঁপড় ভাজা খেলে রাগ করে, বলে পেট আপসেট করবে। ও, তাহলে খেও না, রেখে দি। মিষ্টি সুন্দর গলায় বলল, আচ্ছা। নাতনি রিসিভার নামিয়ে রাখল। সুধীনবাবু ডাকলেন, দেবেন? কোনো সাড়া নেই। আবার ডাকলেন, দেবেন? ঠাকুর সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল, বলল, দেবেনের সঙ্গে তো আমার রাস্তায় দেখা হলো বাবু। দেবেন তো ঋষির দোকানে গেল বৌদিদের জন্য ভেলপুরি আর দই বড়া কিনতে। ড্রাইভারকে ডাকো তো ঠাকুর, সে কি আছে না চলে গেছে? ড্রাইভার তো বরদাকে নিয়ে বেরোলো, বলছিল নাখুদা মসজিদের কাছে যাবে, রয়্যাল না কি হোটেল আছে, সেখান থেকে বিরিয়ানি পোলাও এসব আসবে, বরদার সম্বন্ধীরা আজ খেতে আসছেন। ঠিক আছে, সুধীনবাবু বললেন। তারপর আস্তে আস্তে ধুতিটা পরলেন, আলমারি খুলে হ্যাঙ্গার থেকে এন্ডির পাঞ্জাবিটা বের করলেন, ছাতাটা নিলেন, তারপর সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আজকাল তিনি বাড়ি থেকে বেরোলে কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন এবং আদৌ ফিরবেন কিনা জিজ্ঞেস করার লোক কেউ নেই। একদিকে ভালোই হয়েছে, একেবারে মুক্ত পুরুষ। মেজবউ বসবার ঘরে বসেছিল, বলল, গাড়ি তো দাদা নিয়ে গেছেন, গাড়ি ছাড়াই বেরোচ্ছেন বাবা? হ্যাঁ, তা বেরোচ্ছি। মেজবউ আর কিছু বলল না, সুধীনবাবুও না। সুধীনবাবু বুঝতে পারলেন যে মেজবউয়ের তার সম্বন্ধে যত না মাথা ব্যথা, দাদা যে গাড়িটা বেশি ব্যবহার করে এ কথাটা তাকে জানানোর উৎসাহ তার অনেক বেশি। টিপটিপ করে সকাল থেকে বৃষ্টি পড়ছিল। ছাতাটা তিনি খুললেন। রথের দিনে প্রত্যেক বছরই বৃষ্টি হয়, সারা পথ কাদা প্যাচ প্যাচ করছে। হাঁটুতে এত ব্যথা যে পদ্মপুকুর হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। মোড়ে এসে তিনি রিকশা নিলেন। তারপর মেলায় পৌঁছে একটা রথ কিনলেন 4.5 টাকা দিয়ে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাঠের মূর্তিও কিনলেন। ফেরার সময় একটা মিনিবাস আস্তে করে রিকশাটাকে ধাক্কা দিল। একটু হলে তিনিও রিকশাওয়ালা দুজনেই পড়ে যেতেন, কিন্তু পড়লেন না। রিকশায় চড়া মানে তো লোকের কাঁধে চড়া। যৌবনে তিনি কখনো রিকশা চড়েননি, কিন্তু এখন নিজের পায়ের ওপর কোনো জোর নেই বলেই নিরুপায় হয়ে রিকশা চড়েন। গাড়িটাও তার নিজেরই, যেবার প্রথম ওভারহেড ভালভের অ্যাম্বাসেডর বেরোলো সেবার কিনেছিলেন। অনেক বছর হলো অবশ্য, তবে কন্ডিশন এখনো ভালোই আছে। এক হাতের গাড়ি ছিল, এখন ছেলেরাই চড়ে, ওরাই চাঁদা করে ড্রাইভার রেখেছে।
ছেলেরা অবশ্য বলে, বাবা যখনই আপনার দরকার হবে একটু আগে থেকে বলে দেবেন, গাড়ি নিয়েই বেরোবেন। কিন্তু নিজের গাড়ি নিয়ে বেরোতে হলেও 5 দিন আগে থেকে অন্যদের বলা বলি তার পছন্দ হয় না। তাছাড়া যাবেনই বা কোথায়? 70-এ পৌঁছে সংসারে বন্ধু হিতাকাঙ্ক্ষী আত্মীয় পরিজনের স্বরূপ তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। যতদিন চাকরিতে ছিলেন প্রভাব প্রতিপত্তি বেকারদের চাকরি করে দেওয়ার ক্ষমতা সব বিদ্যমান ছিল, ততদিন তার কাছে লোকের ভিড়ের অভাব হয়নি। বন্ধুরা এসেছে দলে দলে, আজকে সারাদিনে 2টো কথা বলার লোক পান না একজন, তাই গাড়ির প্রয়োজন তার মিটেই গেছে। যখন দরকার হয় তখন এমন হঠাৎ হঠাৎই দরকার হয়, আগে বলবার আর সময় কোথায় পান? বাড়ির কাছাকাছি আসতেই প্রতিবেশী জগবন্ধু বাবুর সঙ্গে দেখা। ভদ্রলোকের ময়দার কল আছে, হাসি খুশি মোটা সোটা আমুদে মানুষ, বয়সে সুধীনবাবুর চেয়ে বছর 4-5-এর ছোট হবে। গাড়ি থামিয়ে তিনি 2টো কথা বলে নিলেন। বললেন, কি খবর বড় সাহেবের? গেছিলেন কোথায়? গাড়ি কি হলো, রিকশায় যে? সুধীনবাবু হাসলেন। গাড়ির কথাটা এড়িয়ে গিয়ে বললেন, এই রথের মেলায় গিয়েছিলাম কাছাকাছি। ওহো, তাই তো, তা পেঁয়াজি ফুলুরি খেলেন? সুধীনবাবু হাসলেন, বললেন, না, ওই অম্বল। কিসের অম্বল ইয়াং ম্যান? জগবন্ধুবাবু বললেন। তারপর বললেন, চলুন আজ আমার বাড়ি। আপনাকে দেখে যদি আমার গৃহিণী গালাগালি থেকে ক্ষান্ত হন। আজ বড় দেরি হয়ে গেল কিনা ফিরতে, ওকে নিয়ে এক জায়গায় যাওয়ার ছিল। চলুন, আপনার সুন্দর মুখ দেখলেই রাগ পড়ে যাবে। সুধীনবাবু হাসলেন। আজকাল যেমন নিজে রসিকতা করতে পারেন না, অন্য কেউ করলেও ভালো লাগে না। বললেন, আজ ছেড়ে দিন। তারপরেই বলতে গেলেন, শুনুন, স্ত্রীকে অমন হেলাফেলা করবেন না। স্ত্রী যে কি জিনিস চলে গেলে বুঝবেন। কথাটা বললেন না তিনি, ভাবলেন তিনি নিজেও তো বুঝতেন না স্ত্রী কি জিনিস নিহারিকা থাকতে। ভাবলেন স্ত্রীর কথা ওঠালে জগবন্ধুবাবু ভাবতে পারেন যে দাঁত চলে যাওয়ায় দাঁতের কদর এখন বুড়ো বুঝতে পারছে। রিকশাওয়ালাকে বিদায় দিয়ে রথটা বাড়ি নিয়ে ঢুকতে গিয়ে দেখলেন বড় 2টো রথ সুন্দর করে সাজিয়ে তার বড় ছেলে ও মেজ ছেলের পুত্ররা টানাটানি করছে। সুধীনবাবু বললেন, রথ? এই রথ কোথায় পেলি? বারে, বাবা কিনে দিয়েছে। শান্টু বলল, দাদু তোমার ওই রথটা আমায় দাও না। সুধীনবাবু গম্ভীর মুখে বললেন, না, এটা মিষ্টির। বলেই তিনি আস্তে আস্তে ওপরে চলে গেলেন। দেবেন এসে ভিজে ছাতাটা হাতে নিল। জামা কাপড় ছাড়তে ছাড়তে সুধীরবাবু খুব দুঃখিত হলেন। যা ভেবেছিলেন তার কিছুই হলো না। ভেবেছিলেন ছেলেরা সব এক বাড়িতে থাকবে, জমজমাট সংসার। নিহারিকার ফর্সা লক্ষ্মীশ্রী সম্পন্ন চেহারাটা মনে পড়ল তার। চওড়া লাল পেরে শাড়ি, আঁচলে চাবির গোছা, বউরা ঘিরে রয়েছে, ছেলেদের ভাব গলায় গলায়, মা বাবা ছেলে মেয়ে। না, কিছুই হলো না। ছোট ছেলে দীপু পড়াশুনোয় সব থেকে খারাপ ছিল। ইউনিভার্সিটির পরীক্ষায় কখনোই তেমন ভালো করেনি, কিন্তু জীবনের পরীক্ষাতে ওই সব থেকে সফল হলো। সাহেবি কোম্পানিতে সামান্য সেলসম্যানের চাকরিতে ঢুকে দেখতে দেখতে ওপরে উঠল। কোম্পানির ফ্ল্যাট, কোম্পানির গাড়ি। দীপুর বউ শিখা বম্বের মেয়ে। ওর বাবা ছিলেন এক মার্কেন্টাইল ফার্মের বড় কর্তা। বাবা মায়ের একমাত্র মেয়ে সাহেবি ধরনের মানুষ। তার পক্ষে এই বাড়িতে এই 5 মিশালি রুচির মধ্যে থাকা সম্ভব হলো না। মিষ্টিটাকে খুব মিস করেন সুধীনবাবু। কি মিষ্টি মিষ্টি কথা যে ও বলে। নিহারিকারও বড় প্রিয় ছিল এই নাতনি। আসলের যে সুদ যে বড়, এ কথা যাদের সুদ নেই তারা জানে না। আজকাল দীপু ও শিখার সঙ্গেও বেশি দেখা হয় না। সপ্তাহে একদিন করে আসে ওরা। অবশ্য ফোন করে খোঁজ খবর নেয় মাঝে মধ্যে, রান্না করে এটা ওটা পাঠায়। কিন্তু মিষ্টির জন্য মনটা হু হু করে সুধীনবাবুর। নিহারিকা চলে যাওয়ার পর মিষ্টি ওদের নতুন ফ্ল্যাটে উঠে যাওয়ায় দ্বিতীয়বার ধাক্কা খেয়েছিলেন তিনি। পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। যখন দীপু চলে গিয়েছিল খুব রাগ হয়েছিল সুধীনবাবুর, কিন্তু এখন মনে হয় যে তার
বা তার প্রজন্মের মানুষদের পক্ষে সমস্ত পৃথিবী জুড়ে যে যৌথ পরিবারের ভাঙন আরম্ভ হয়েছে তা রোধ করা সম্ভব নয়। আলাদা থাকা এক এক সময় ভালো বলেও মনে হয় তার, তাতে সম্পর্ক বোধহয় ভালো থাকে। যদি প্রত্যেকের রুচি, রোজগার, শিক্ষা এসব একরকম না হয়, তাহলে জোর করে একসঙ্গে থেকে বাইরের লোককে সুখের বন্যা দেখানো যায় বটে, কিন্তু ভেতরে ভেতরে পায়ের তলায় মাটি সরতে থাকে। কেউ অত্যাচার করে, কেউ অত্যাচারিত হয়। যার রোজগার বেশি এবং যার কম, তাদের দুজনেরই দুরকম কমপ্লেক্স জন্মায়, যেটা প্রত্যেকের জীবন উপভোগের পক্ষে বাধা স্বরূপ। সুধীনবাবু আর নিহারিকা সবাইকে নিয়েই থাকতে চেয়েছিলেন জড়িয়ে, কিন্তু তিনি নিজের জীবনেও দেখেছেন যৌথ পরিবারে কেউ ঠকে, কেউ ঠকায়, কেউ অন্যায় করে, কেউ তা সয়ে যায়। যে ভালো তাকে বোকা ভাবা হয়। জীবন যেহেতু একটাই, তখন যার যার যোগ্যতা, যার যার রুচি, যার যার মতামত এসব নিয়ে আলাদা থাকাই বোধ হয় ভালো। যারা যেভাবে থাকতে পারে, বড় বউ মেজ বউ তার সামনে কখনো ঝগড়া করে না বটে, কিন্তু সুধীনবাবু ভালোই বোঝেন যে ওদের মধ্যে সবসময় একটা রেষারেষি আর একটা কোল্ড ওয়ার চলতে থাকে, সেটা আরো অসহ্য থাকে। রথ নিয়ে তিনি ওপরে উঠে যেতেই মেজ বউ ঘরে গিয়ে উষ্মার সঙ্গে মেজ ছেলেকে বললেন, বাড়াবাড়ি। কেন, কার? খাটে শুয়ে নবকল্লোল পড়তে পড়তে মেজ বলল, কার আবার? তোমার বাবার। বৃষ্টির জন্য নিজে হাতে রথ কিনতে গেলেন, বৃষ্টিতে ভিজে। কেন, আমাদের ছেলেদের জন্য তো কখনো একটা চকলেটও কিনে দেন না। মেজ বলল, তাই নাকি? বাবা নিজে গিয়েছিলেন? স্ট্রেঞ্জ। মেজ বউ বলল, তোমার ছেলেরা কি ভেসে এসেছিল? বড় বউ জানালার পাশে দাঁড়িয়েছিল যখন সুধীনবাবু জগবন্ধু বাবুর সঙ্গে কথা বলছিলেন। এবার সে মেজোকে ডাকল। মেজো বাইরে এলে বলল, দেখ কি লজ্জার কথা। কি? মেজো বলল, বাবা জগবন্ধু বাবুকে গাড়ি পান না, রিকশা যাতায়াত করেন, এসব কথাই বলছিলেন নিশ্চয়ই। এটা অপমানের নয়? পুরো হলে মানুষগুলো এত কুটিল হয়ে যায়, কাজকর্ম নেই তো। সুধীনবাবু ইজি চেয়ারে বসে ভাবছিলেন, স্ট্রেঞ্জ, বড় ছেলে মেজ ছেলে নিজেদের ধাড়ি ধাড়ি ছেলেদের রথ কিনে দিল, আর ছোট ভাইয়ের একমাত্র মেয়ে মিষ্টির জন্য 4 টাকা দিয়ে একটা রথ কেনার কথা ওদের মনে হলো না। এরা একেবারে জামার হয়েছে। তার নিজের ছেলে বলেও ভাবতে কষ্ট হয় এদের। সুধীনবাবু সব বোঝেন, মুখে কিছু বলেন না। বড়লোক বাবার কাছে গরিব সেজে থাকার লাভ অনেক, অন্তত ওরা তাই ভাবে। তিনি চিরদিন ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। দীপু চলে গেছে বলেই তো তিনি তাকে আর দূর করে দিতে পারেন না। উইল করে ফেলেছেন তিনি। যা কিছু আছে স্থাবর অস্থাবর, ছেলে মেয়ে সকলকে সমান ভাগ। বৌমারা একথা জানে না বলেই বোধহয় রেষারেষি হয়। কে শ্বশুরের বেশি কাছের তা নিয়ে প্রতিযোগিতা চলে। ড্রাইভার ফিরে এসে ওপরে এলো দেখা করতে। সুধীনবাবু বললেন যে এক্ষুনি রথটা ছোটবাবুর নিউ আলিপুরের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসতে। ড্রাইভার চলে গেল। বড় ছেলে শালা ও শালা বউয়ের জন্য গরম গরম বিরিয়ানি ও চিকেন চাপ নামিয়ে রাগত স্বরে শালাদের সামনেই বলল, বাবা যত বুড়ো হচ্ছেন তত ইনকনসিডারেট হচ্ছেন। এত রাতে বৃষ্টির মধ্যে ড্রাইভারকে কি না পাঠালেই চলতো না? গরিব লোকটা সারাদিন খাটছে, পুরো হলে মানুষগুলো সেনাই হয়ে যায়, ভীমরতি ধরে। বড়বাবুর বড় শালা কথা ঘুরিয়ে বলল, যা বলো আর তাই বলো, শিখা আর দীপু চলে গিয়ে তোমাদের বাড়িটা কেমন যেন খা খা করে। বড় বউ বললেন, তোমার তো তা লাগবেই দাদা, আমরা তো শিখার মতো সুন্দরীও নই, আর অমন শরীর বের করে সাজতেও পারি না। বড় শালা হেসে ফেললেন, বললেন, নমু, তুই আর কোন লজ্জা এ কথা বলছিস? তুই যা শরীর করেছিস তা কি আর কাউকে দেখাবার? তুই তো আমাদের কোম্পানির সাপ্লায়ার ঢালাইওয়ালা মিস্টার আগরওয়ালার স্ত্রীর মতো দেখতে হয়ে গেছিস। ওজনখানা কত কুইন্টাল হলো? বোন রেগে গেল, বলল, তোমাদের সব দেমাকি মেয়ে ছেলে ছাড়া ভালো লাগে না। শিখার দেমাক একদিন ভাঙবো আমি। ভগবান কি নেই? ভগবান একদিন ওকে মুড়িয়ে খাবেন। দাদা বললেন, ছি ছি,
তুই না পড়াশুনো করেছিস, তুইও এইরকম টিপিক্যাল। তারপর বললেন, ভগবানের আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে রে। যাই বলিস, তোদের বাড়িতে কিন্তু দীপু আর শিখাকে আমার সবচেয়ে পছন্দ, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বড় বৌদি বললেন, খুব লক্ষ্মী মেয়ে কিন্তু শিখা। ওরা যখন এখানে থাকতো একটা ঘরে থাকতো, কিন্তু তাহলে কি হয়, ঘরের মেঝেতে যেন মুখ দেখা যেত। এখন তোদের বাড়িতে ঢুকলে বাপু মন খারাপ হয়ে যায়। মাসিমা আর শিখা চলে গিয়ে তোদের বাড়িটা একেবারে শ্রীহীন হয়ে গেছে। বড় বউ চটে গেল, বলল, তা এ বাড়িতে আসা কেন বাবা? না এলেই তো পারো। কেউ বাড়ি বয়ে এসে এমন অপমান করে কোথাও শুনিনি। ঘর ফাঁকা হতেই বড় শালা নিজের স্ত্রীকে বলল, আচ্ছা তোমার এমন স্পষ্ট কথা বলার দরকারটা কি বলো তো? আমি স্পষ্ট কথাই বলি। তোমার বোন বলে কি ছেড়ে দেব? ওরা কেউ শিখার ধারে কাছে নয়, তাই তো দলাদলি আর পলিটিক্স করে ওকে তাড়ালো। শিখা চাপা মেয়ে, কিন্তু একদিন আমার কাছে সব বলেছিল। শিখার কি, ও নিজে বড়লোকের একমাত্র মেয়ে, স্বামীরও যোগ্যতা আছে যথেষ্ট, ও কেন এই নোংরামির মধ্যে থাকবে? আমার সামর্থ্য থাকলে আমিও তোমাদের বাড়িতে থাকতাম না। কত সুখেই রেখেছ তুমি আমাকে এই জগা খিচুড়ির সংসারে। তারপর বলল, লোকে ঈর্ষা আর হিংসা করে তো আর কারো কপাল পোড়াতে পারে না। কপালকে নেবে, যে যার কপাল করে আসে। তোমার বোনের এই পরশ্রীকাতর স্বভাব আমার মোটেও ভালো লাগে না। আহ, কি করছো? বাড়াবাড়ি করো না, শুনতে পাবে। শুনুক, তোমার মতো আদিখলাও দেখিনি আমি। বিরিয়ানি খাওয়ার এত লোভ তো হোটেলে গিয়ে খেলেই পারো। আহা, সমীর এত করে নেমন্তন্ন করলো, সমীরের কি দোষ? বলল উইস্কি খাবে, ঠান্ডার দিন। বড়শালা স্ত্রী বলল, ভালো, যেমন দেবা তেমন দেবী। এরকম ছোট মনের পুরুষ আমি আর আগে দেখিনি। স্ত্রীর কথায় উঠে বসে। থামো তো, ধমক লাগালেন বড়শালা। বড় এসে বলল, এসো এসো, ঘরে এসো, চুপচাপ উইস্কি খেতে হবে, হাঁস করে। বাবা জানতে পারলে কোনো সম্পত্তিই আমাদের দিয়ে যাবেন না, ত্যায্য পুত্তুর করবেন। বড়শালা অবাক হয়ে বলল, কেন? দীপু তো খেত বাড়িতে মাঝে মধ্যে। বড় ছেলে সমীর বলল, দীপুর কথা ছাড়ো, ওর কোনো রেসপেক্ট আছে নাকি বড়দের প্রতি? সাহেব লোক। এ কি দেখেছ, সর্বনাশ করেছে। ঘুম থেকে উঠে সেদিন চেঁচিয়ে উঠলেন সুধীনবাবু। তারপরেই আবার ডাকলেন, দেবেন দেবেন। দেবেন নেই, যথারীতি মেজ বউ ওপরে উঠে এলো ছেলের খাবারের তাগাদা দিতে। চিৎকার শুনে ঘরে ঢুকে বলল, কি হলো বাবা? ইঁদুর। কোথায়? এই দেখো, তোমার মায়ের লেপটা কেটে কি করেছে। তা লেপটা কোথায় ছিল? সুধীনবাবুর রাগ হলো। ভাবলেন বলে যে লেপটা কোথায় থাকে সে তো তোমাদেরই জানার কথা মা। এই ঘরখানা তো আবর্জনার স্তূপ হয়ে আছে, কখনো তো চোখ মেলেও দেখো না। কিন্তু পরক্ষণে সামলে নিলেন, পরের বাড়ির মেয়ে, ছেলের বউ, তাদের ওপর রাগ করেন সে অধিকার কোথায়? রাগ করার লোক, ঝগড়া করার লোক সে তো চলেই গেছে। সুধীনবাবু বললেন, তোমার মায়ের খাটের মাথার কাছেই ভাঁজ করা ছিল, দেখেছ? কেটে তুলোগুলোকে কি করেছে। তোমার মায়ের বড় প্রিয় লেপ ছিল ওটা, উনি বলতেন বড় ওম ধরে লেপে। সেই যেবার আমরা শীতকালে উটিতে গিয়েছিলাম, সেইবার এই লেপটার সঙ্গে নিয়ে গিয়েছিলেন তোমার মা। ছোটনও গিয়েছিল সেবার, মনে আছে। ওহ, কি শীত সেবারে, তখন কতই বা বয়স আমাদের। তোমার মায়ের সে কি আনন্দ উটি দেখে। মেজ বউ মনে মনে বলল, কি কুক্ষণে এ ঘরে ঢুকলাম, এখন বৃদ্ধের মধুচন্দ্রিমার গল্প বসে বসে শুনতে হবে। এমন সময় দেবেন এলো। সুধীনবাবু বললেন, দেবেন, তুই আমার কাছে মার খেয়ে মরে যাবি। ফেলুন, মেরেই ফেলুন, দেবেন বলল। এই চাকরি আর আমার সহ্য হচ্ছে না, আমি মরে গিয়েই বাঁচি। সুধীনবাবু বললেন, তুই ইঁদুর মারবি কি মারবি না? দেখেছি শতভাগে ইডিয়েট, কি করেছে ইঁদুরটা। মেজ বউ বলল, আচ্ছা বাবা, ইঁদুরের কি দোষ? এ তো ইঁদুরের ধর্ম। ধর্ম মানে? প্রায় চোটেই উঠেছিলেন সুধীনবাবু। মেজ বউ বলল, ধর্ম মানে না কাটলে ইঁদুর মারা যায়। ইঁদুরের যে দাঁত থাকে এমন, সেটা সব সময় জিনিসপত্র কেটে কেটে ঘষে ঘষে ছোট না করলে সেই দাঁত ইঁদুরের মগজ ফুটো করে দেয়।
দেখেন না, ইঁদুর কাগজ কাটে, লেপ কাটে, তোষক কাটে, যা পায় তাই কাটে, কিন্তু এগুলো কিছুই খায় না। না কাটলে যে ইঁদুর বাঁচতেই পারে না। তা জানতাম না, সুধীনবাবু বললেন। দেবেন বলল, দেখেছেন মায়ের লেপটাকে নিয়ে কি করেছে বেটারা, দাঁড়ান এমন বিষ দেব যে মানুষ পর্যন্ত মরে যাবে। বড় বৌমাও ঘরে ঢুকল। মেজ বউ বাবাকে কি জ্ঞান দিচ্ছে দেখার জন্য। চান্স পেলেই একা একা বাবার কাছে ঘুষুর ঘুষুর করে। মায়ের যত গয়না ছিল সব হাত করেছে মেজ, বড় তো কিছুই পায়নি। তবে আনন্দ এটুকুই যে ছোট কিছু চায়ও নি, আর তাকে কিছু দেওয়াও হয়নি। তার স্বামী বড়লোক, তাকে দেবেনি বা কেন? বড় বৌমা বলল, বাবা আজ রাজার জন্মদিন। তা তাই নাকি? তা এত দেরি করে বললে, রাজাকেও তো দেখলাম না সকাল থেকে। ও দেরি করে উঠেছিল, তাই সকালে আসতে পারেনি আপনার কাছে, স্কুল থেকে ফিরেই আসবে। মেজ বউ বলল, দিদি আমারও তো মনে ছিল না গো। বড় বউ মনে মনে বলল, কত যেন মনে রাখো তুমি। তারপর বলল, রাজার কয়েকজন বন্ধু বান্ধবকে খেতে বলবো, আর রাজার পিসি আর পিসেকে, আর ওর মামা মাসিদের। সুধীনবাবু বললেন, দীপু আর শিখাকে বলছো না? না মানে ও বলছিল জায়গা কম, তাই লোক বেশি হলে। সুধীনবাবু বললেন, জায়গা যত কম হোক, দীপু শিখার জায়গার এ বাড়িতে অকুলান হবে না, অন্তত হওয়া উচিত নয় বলেই মনে হয়। বড় বউ বুঝল যে সুধীনবাবু খুব চটেছেন। বলল, ওরা ভালো খায়, ভালো থাকে, ওরা কি আর এসব সাধারণ ব্যাপারে আসবে? ওদের তো পার্টি ফাটি লেগেই থাকে, ককটেল। তাই ভাবছিলাম ওই। সুধীনবাবু অনেক বছর পরে বড় বউয়ের চোখে লাল চোখে তাকালেন, বললেন, কি ভাবছিলে? এমন সময় নিচ থেকে দীপুর কোম্পানির উর্দি পরা ড্রাইভার সুন্দর র্যাপিং পেপারে মোড়া একটা এয়ার রাইফেল, এক বাক্স চকোলেট আর লাল গোলাপ ফুল নিয়ে এলো, সঙ্গে শিখার ছোট্ট চিঠি। রাজাবাবু, আজ তোমার জন্মদিন, তোমাকে অনেক অনেক আদর পাঠাচ্ছে তোমার ছোট কাকু মিষ্টি আর ছোট কাকিমা। আমি যখন ও বাড়িতে ছিলাম তখন তুমি পাশের বাড়ির রুনুর এয়ার রাইফেলটা একদিন চেয়ে পাওনি বলে খুব দুঃখ করেছিলে, আমার মনে আছে। তোমার ছোট কাকু তাই তোমার জন্য একটা এয়ার রাইফেল পাঠিয়ে দিলেন, মিষ্টি ফুল পাঠালো, আর আমি অনেক আদর। তোমার জন্য পায়েস রেঁধেছি, বিকেলে আমরা সকলে তোমার কাছে পায়েস নিয়ে যাব। ইতি তোমার ছোট কাকিমা। চিঠিটা পড়ে বড় বৌমার মুখ কালো হয়ে গেল। সুধীনবাবু বললেন, কে লিখেছে? ওই শিখা। তা কি লিখেছে দেখি? বড় বউ চিঠিটা এগিয়ে দিল। চিঠিটা পড়ে সুধীনবাবু বড় বৌমাকে ফিরিয়ে দিলেন। বড় বউ বলল, যাই আমি ওই শিখাকে একবার ফোন করি গে। সুধীনবাবু কিছু বললেন না। দেবেন ইঁদুরে কাটা তুলোগুলো পরিষ্কার করছিল। বাইরের রাস্তার বকুল গাছে কাক ডাকতে লাগলো। হঠাৎ বকুলের গন্ধ এলো নাকে এক ঝলক। নিহারিকাই গন্ধ ভারী ভালোবাসতেন। পাশের বাড়ির রাজেশ্বরী দত্তের গান চলছে, এ পরবাসের অবেকে গানের রেকর্ডটা বাজছে। সুধীনবাবুর মন উদাস হয়ে গেল। নিহারিকার বড় প্রিয় গান ছিল এটি। সত্যিই পরবাস, শুধু স্বার্থ কোলাহল, শুধুই বিবাদ। বারান্দার বাইরেটা বেলুন আর কাগজে সাজানো হয়েছে, বাচ্চারা হৈ হৈ করছে। আজকাল আর হইচই মোটেই সহ্য হয় না সুধীনবাবুর। নিজের ঘরেই আছেন তিনি। নিচে গাড়ির শব্দ হলো, বোধ হয় বৌমার দাদা বৌদিরা এলো। সুধীনবাবুর একমাত্র মেয়ে ফুচি, ওরা এখন দিল্লিতেই সেটেলড, 1 মাসের ছুটিতে এখানে এসেছে। নিহারিকা থাকলে এখানে এসে উঠত, নিহারিকা যাওয়ার পর আর ওঠে না। কেন যে ওঠে না ফুচি সুধীনবাবুকে বলেনি, কিন্তু সুধীনবাবু বোঝেন যে বড় বৌমা বা মেজ বৌমা অথবা দুই বৌমারই কোনো ব্যবহারে ওরা দুঃখিত হয়েছে। বোঝেন তিনি সব কিছুই, মুখে চুপ করে থাকেন। একটাই মেয়ে, কিছুই করতে পারেন না ওদের জন্য। উল্টে মেয়ে জামাই সুধীনবাবুকে এখানে ওখানে নিয়ে যায়, থিয়েটার দেখতে, যাত্রা দেখতে, বড় ও ভালো রেস্তোরাঁতে খাওয়ায়, পাজামা পাঞ্জাবি বানিয়ে দেয়। এবারে আসার সময় একটা শাল কিনে নিয়ে এসেছে। এত দামি শাল কবে আর কোথায় পরবেন সুধীনবাবু? দিন তো ফুরিয়ে এলো।
শিখা আর দীপুর সঙ্গে খুব ভাব ফুচি আর প্রদীপের। প্রত্যেকটা উইকেন্ডে ওরা ওদের ওখানে গিয়ে থাকে। এটা একটা প্রচণ্ড অশান্তির কারণ। মেজ বউ আর বড় বউয়ের ধারণা ওরা দুজনেই সাহেব, তাই মিলে গেছে। আরেকটা গাড়ির শব্দ হলো। ফুচি, প্রদীপ, শিখা, দীপু সব একসঙ্গে নামলো গাড়ি থেকে। ওদের গলার শব্দ পেলেন সুধীনবাবু। তারপরেই মিষ্টির পরিচিত জুতোর শব্দ পেলেন সিঁড়িতে। হালকা পায়ের নরম থপথপ শব্দ। মুখস্থ হয়ে গেছে সুধীনবাবুর। নাতিরা এত দুরন্ত নয়, কিন্তু মিষ্টি মেয়ে হয়েও ভারী দুরন্ত, এনার্জিতে ভরপুর। মুখস্থ হয়ে গেছে সুধীনবাবুর, ওর হাঁটা চলা কথাবার্তা সব। এত প্রাণবন্ত মেয়েটা যে পরপারের পথে চোখ চাওয়া সুধীনবাবুর ওকে দেখে জীবনকে আবার ব্যাক গিয়ারে দিয়ে অনেক দূরে পিছিয়ে গিয়ে মিষ্টির বয়সে পৌঁছতে ইচ্ছে করে। মিষ্টি গাড়ি থেকে নেমে সোজা ওপরে দাদু দাদু বলতে বলতে আসতে লাগলো। তারপর সুধীনবাবুর কোলে ঝাঁপিয়ে পড়ল। সুধীনবাবু ওকে জড়িয়ে ধরলেন। যখনই মিষ্টিকে উনি বুকে করেন, ওর মনে হয় যেন বিয়ের সময় ছোট্ট বালিকাবধূ নিহারিকাকেই আদর করেন। তার একটা কারণ ছিল, মিষ্টি যে পাউডার মাখে, নিহারিকাও সেই পাউডারই মাখতেন। একটি পাউডারের গন্ধে মিষ্টির মাধ্যমে তার নিহারিকা তার কাছে ফিরে আসে। সুধীনবাবু প্রত্যেকবার মিষ্টিকে কোলে নিয়ে ভাবেন, পাউডারের কোম্পানি থেকে যায়, শুধু মানুষই চলে যায়। ফুচি আর প্রদীপও দীপুর সঙ্গে ঘরে এলো। শিখা এলো না, হয়তো পরে আসবে। শিখার মধ্যে মন রাখা, লোক দেখানো কোনো ব্যাপার নেই, সেটা ভালো যেমন খারাপও। একটু পরে শিখাও এলো, পেছন পেছন বড় বউ আর মেজ বউ। ফুচি হাসতে হাসতেই সত্যি কথাটা বলল, এই বৌদিরা, তোমরা আমার বাবাকে কি করে রেখেছো বলো তো? খরচার কি অবস্থা! এর মধ্যে মানুষ থাকতে পারে? আলমারির মাথায় টিন, নিচে জুতো, ছেঁড়া মশারি, খাটের তলায় পুরো গুদাম বলেই চেঁচিয়ে উঠল, হু মা, ওটা কি? মিষ্টি উত্তেজিত হয়ে হাততালি দিয়ে উঠল। দাদুর কোলে বসে বলল, ইঁদুর ইঁদুর, ও মা, পিসি ইঁদুরকে ভয় পায়। শিখা হাসতে হাসতে বলল, এসব বলিস না ফুচি, তুই বললেই দিদিরা বলবে আমি তোকে শিখিয়ে দিয়েছি। শিখা কথা বলার সঙ্গে সঙ্গে বড় বউ বলে উঠল, তুমি তো কয়েকদিন এখানে থেকে বাবার ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলে পারো শিখা। শিখা হাসলো, বলল, নিশ্চয়ই পারি, কিন্তু তা করলে তোমাদের অপমান করা হয়, তাই কখনো করিনি। যদি তোমরা অনুমতি দাও নিশ্চয় করব, আর করে দেখিয়ে দেব যে এই ঘর কিভাবে রাখা যায়। বড় বউ এবার চেঁচিয়ে উঠল, মাগো বলে। একটা বড় ইঁদুর কামড়ে দিয়েছে পায়ে। মেজ বৌমা বলল, দিদি শিগগিরই ওষুধ লাগাও, প্লেগ হবে, প্লেগ। প্রদীপ অবাক হয়ে মেজ বউয়ের দিকে তাকালো। মেজ বৌদি যে এত অশিক্ষিত জানতো না প্রদীপ। ফুচি বলল, বৌদি নিচে চলো, তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। তারপর শিখার দিকে চেয়ে বলল, শিখা আয় না, আমরা দুজনে মিলে কাল এসে বাবার ঘরটা পরিষ্কার করে দিয়ে যাই। বৌদিরা নানা কাজে সময় পায় না। শিখা বলল, বেশ তো, খুব ভালো। ঘর ছেড়ে যাওয়ার আগে দীপু বলল, কেমন আছো বাবা? এই আছি। না, তোমার ব্লাড সুগার, প্রেশার সব ঠিক? ঠিকই আছে। আসলে সুধীনবাবু এই বয়সে মেপে খেয়ে মেপে হেঁটে প্রেশার মেপে বেঁচে থাকার আর ইচ্ছে নেই। জীবনের সব প্রয়োজনীয়তা সার্থকতা তো শেষ। হাইওয়েতে একটা গাড়ির ইঞ্জিন কাট অফ করে দেওয়া হয়েছে, গিয়ারও নিউট্রাল। এখন যতদূর গড়িয়ে গড়িয়ে যায়, এ গাড়িতে তেল মোবিল দিয়ে লাভই বাকি, গন্তব্যই যখন নেই, একমাত্র থেমে যাওয়া ছাড়া। দীপু বলল, আমাদের অফিসের ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তোমাকে সপ্তাহে একবার করে দেখে যাবেন। কেন, আমাদের গজেন ডাক্তার কি দোষ করলো? আহান বাবা, বুঝতে পারছো না, উনিও দেখুন, আবার ইনিও দেখবেন। ঘর থেকে উঠে যাওয়ার সময় দীপু বলল, বাবা মিষ্টিকে কিন্তু আজে বাজে কিছু খাইও না, ওর সকাল থেকে আজ পেটের গন্ডগোল। শিখা টিফিন ক্যারিয়ারে ওর জন্য শুক্তো নিয়ে এসছে, ওই খাবে ভাত মেখে। সুধীনবাবু মুখে বললেন, ঠিক আছে। মনে মনে বললেন, এদের কায়দার শেষ নেই, ছেলে মানুষ নেমন্তন্ন খেতে এসছে, তা না টিফিন ক্যারিয়ারে শুক্তো খাবে, যত সব। রাজা ঘরে এলো। মিষ্টির দুগুণ বয়স রাজার। রাজা বলল, চল মিষ্টি, নিচে চল, আমরা কেক কাটবো। তুই গান গাইবি না, হ্যাপি বার্থডে? হ্যাঁ,
নেচে উঠল মিষ্টি। সুধীনবাবু বললেন, আমিও যাব। তারপর মিষ্টির হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। ততক্ষণে বাচ্চারা সকলে ভীষণ মেতে গেছে। কেক কাটা হলো, গান হলো, কিন্তু কেক খাওয়া হলো না মিষ্টির। শিখা খুব নির্দয় মা, বলল, মিষ্টি তোমার ভাগ কিন্তু আমি বাড়ি নিয়ে যাব, কাল ভালো হয়ে গেলে তারপর খাবে। সুধীনবাবু বললেন, চল, কেক কাটা হলো, আমরা ওপরে যাই। তারপর মিষ্টির কানে কানে বললেন, তুমি কি দই খাবে? যদুবাবুর বাজার থেকে একটু দই আনাবো? না দাদু, আমি দই খাবো না, মিষ্টি বলল। ওপরে উঠেই দেখেন দেবেন দুটো কাবাব রেখে গেছে একটা প্লেটের মধ্যে, আর প্লেটটা রেখেছে খাটের নিচে মাটিতে, একটা চামচ পর্যন্ত দেননি। দেবেনটা দিনকে দিন। সুধীনবাবুর শরীরটা কাল থেকে ভালো নেই। ঠিকই করেছিলেন যে রাতে দুধ খই খাবেন। কাবাবটা মিষ্টিও দেখেছিল, বলে, দাদু দেখো কাবাব। চোখ বড় বড় হলো ওর। দাদু বললেন, তোমাকে কেক খেতে দিল না, তুমি কাবাব কি করে খাবে দাদু? মিষ্টি মুখে কিছু না বলে এমনভাবে সুধীনবাবুর দিকে তাকালো যে সুধীনবাবুর বুকের মধ্যেটা কেমন যেন করে উঠল। সুধীনবাবু অপত্য স্নেহ কাকে বলে জীবনে জেনেছিলেন, কিন্তু আসলের প্রতি স্নেহ যে দরদ, তার মধ্যে কিছুটা ভারসাম্য থাকে। তবু সুদের প্রতি স্নেহ আর দরদে সেটা থাকে না। যিনি দাদু বা দিদা হননি তিনি জানেন না সুদের কি টান, কি কষ্ট। যে নাতি বা নাতনির প্রতি স্নেহ আছে অসীম, কিন্তু যার মালিক তার মা বাবা, তাকে আদর করতে, তাকে হাত ধরে বেড়াতে নিয়ে যেতে যখন তার নিজের অনিচ্ছুক ছেলে মেয়ের অনুমতি চাইতে হয়, তখন বুকের মধ্যে বড় কষ্ট হয়। আসলের যে সুদ অনেক দামি, সুদকে ভালোবাসায় ভীষণ জ্বালা। হঠাৎ সুধীনবাবুর চোয়াল শক্ত হয়ে এলো। তার নিজের কি কোনো দাবি নেই নাতনির ওপর? উনি মিষ্টিকে বললেন, তোমার কি এখনো পেট ব্যথা করছে? না তো দাদু। তবে কি অসুবিধা? জানি না। ওষুধ খেয়েছ? হ্যাঁ খেয়েছি, ম্যাক্সাফর্ম। দাঁড়াও, বলে সুধীনবাবু উঠে দাঁড়ালেন। তারপর দরজাটা ঘরের বন্ধ করলেন। বন্ধ করে তাড়াতাড়ি কাবাবের প্লেটটা হাতে করে মিষ্টিকে নিয়ে এনে বললেন, দাদু খাও তুমি। দুটোই খাবো, মিষ্টি বলল। তারপর বলল, তুমি একটা খাও না দাদু। না, দুটোই খাও, আমি খাবো না। মিষ্টির চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কাবাব মুখে দিল মিষ্টি। কেমন লাগছে? সুধীনবাবু বললেন। ভালো লাগছে। তারপর বলল, বেশ ঝাল দাদু, গন্ধ লাগছে কেমন যেন। সুধীনবাবু ভাবলেন, শিখা মেয়েটাকে বেশি যত্নে যত্নে একেবারে স্পয়েল করে ফেলেছে। এদের ইমিউনিটি বলে কিছুই ডেভেলপ করেনি, যা কিছু খায় তাতেই অসুখ। সুধীনবাবু বললেন, নাও আর একটা খাও। মিষ্টির চোখ মুখ লাল হয়ে উঠেছিল। বলল, না থাক দাদু, খুব ঝাল। সুধীনবাবু বললেন, দাঁড়াও তোমায় জল দিই। দেবেনকে এখন ডাকলেই তো জানাজানি হয়ে যাবে। শিখা বা দীপু এক্ষুনি চলে এলে প্রচণ্ড ঝামেলা বাঁধাবে। তাই নিজের বারান্দায় গিয়ে তিনি কুঁজো থেকে জল গড়িয়ে মিষ্টিকে দিলেন। মিষ্টি জল খেয়ে বলল, দাদু আমি না মার কাছে যাব। কেন দাদু, কি হলো? আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? হলোটা কি তোমার? না এমনি। আমি পৌঁছে দিয়ে আসবো না তুমি যাবে? আমি যেতে পারবো দাদু। আচ্ছা যাও, বাড়ি যাওয়ার আগে আমায় বলে দিও। মিষ্টি দরজার কাছে পৌঁছতেই সুধীনবাবু বললেন, কাউকে বলো না কিন্তু কথাটা। মিষ্টি হাসল। ভারী স্মার্ট মেয়েটা। চোখ পিটপিট করে বলল, কাউকে বলবো না, প্রমিস। দেবেন মশারি গুঁজে দিতে এসেছিল। সুধীনবাবুর বাঁধানো দাঁতের পাটিটা খুলে একটা জল ভরা বাটির মধ্যে রাখল। রাতের দুধ খই খেয়েছিলেন, এখন শরীরটা বেশ ভালো লাগছে। নিচে এখনো ওদের গলা পাচ্ছেন। 11টা বাজে, খাওয়া দাওয়া শেষ হতে হতে 12টা 12:30 হবে। শিখা মিষ্টিকে নিয়ে আগেই চলে গেছে। মিষ্টির শরীরটা নাকি ভালো নেই। দীপুকে ফুচি আর প্রদীপ নামিয়ে দিয়ে ট্যাক্সি করে চলে যাবে। মিষ্টির শরীর ভালো নেই শুনে ভয়ে সুধীনবাবুর মুখ শুকিয়ে গেছে। শিখার রাগী মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মশারিটা গুজে দিয়ে দেবেন বলল, কাল ঘরে গন্ধ পেলে কিন্তু বলবেন বাবু। কিসের গন্ধ? ইঁদুর পচার। কেন ইঁদুর পচবে কেন? সুধীনবাবু শুধোলেন। তা পচবে না? দুটো কাবাবে ভালো করে ইঁদুর মারা ওষুধ মাখিয়ে খাটের নিচে রেখেছিলাম,
একটা এরই মধ্যে খেয়ে ফেলেছে বেটারা। একটা ইঁদুর নিশ্চয়ই খায়নি। ধেড়ে ইঁদুরের বংশ এবার নির্বংশ হবে এক কামড় খেলে। সুধীনবাবুর হৃৎপিণ্ডটা খাঁচা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে চাইল এক লাফে। তিনি খাটে উঠে বসলেন, বললেন, দাঁড়া দাঁড়া দেবেন। তারপর মশারি ছেড়ে বাইরে এলেন, বললেন, কোথায় দেখি তোর কাবাব? এই তো। বলেই দেবেন মিষ্টি যে প্লেট থেকে খেয়েছিল সেটা টেনে বার করল। হতভম্ব হয়ে অনেকক্ষণ নির্বাক হয়ে রইলেন সুধীনবাবু। এমন সময় নিচ থেকে দেবেনকে মেজ বৌমা ডাকল। দেবেন নিচে গেলে ফিসফিসিয়ে বলল, বাবা শুয়ে পড়েছেন, খেলেন না? না, শরীর ভালো নেই, দেবেন বলল। মেজ বৌমা বললেন, শোনো, মিষ্টির খুব শরীর খারাপ হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে গেছে। এক্ষুনি ছোট বৌদির ফোন এসেছিল। বাবাকে এ কথা বলো না, সকালে ঘুম থেকে উঠলেই আমরা অসুখের খবর দেব, সকালে দেখতেও যাব। দেবেন ওপরে ফিরে গেল। সুধীনবাবু ইজি চেয়ারে গিয়ে বসেছিলেন। টেবিলের ওপর মিষ্টির একটা ছবি ছিল, সেদিকে তাকিয়েছিলেন, নিহারিকার ছবির দিকেও। দেবেন আসতেই বললেন, বৌদি ডাকলো কেন তোকে? না, এমনি। বেশি চালাক হয়েছিস না? কি হয়েছে বল। কিছু তো হয়নি, আপনার কাজ শেষ করে নিচে ওই মেজবাবুর বিছানাটা ঠিক করে দিতে বললেন। ও, তা তুই মিথ্যে কথা বলছিস না? না বাবু। আচ্ছা, আমাকে টেলিফোনের বইটা দে তো। গজেন ডাক্তারের ফোন নাম্বারটা জানিস? দেবেন বইটা এনে দিল। চশমাটা নাকে লাগিয়ে গজেন ডাক্তারের ফোন নম্বরটা বের করে পাশের ঘরে গিয়ে ডায়াল করলেন তিনি। দেবেনকে বললেন, তুই নিচে যা, কাজ সেরে তারপর আমার কাছে চলে আয়। দেবেন নিচে চলে গেল। আচ্ছা গজেন, হ্যাঁ বলছি, কে বড় কর্তা নাকি? আছেন কেমন? রোজ শোয়ার সময় ক্যাম্পাস খাচ্ছেন তো একটা করে? তা খাচ্ছি। শোনো, ওই ইঁদুর মারার ওষুধ। মানে কি বলছেন আপনি? মাথা খারাপ হলো নাকি? না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। কোনো খাবারে যদি ইঁদুর মারার ওষুধ বেশি করে দিয়ে কোনো বাচ্চাকে খাওয়ানো যায়, তবে তার এফেক্ট কি হবে? গজেন ডাক্তার হেসে বলল, আপনি কি গোয়েন্দা গল্প লিখছেন নাকি? গজেন, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না। এফেক্ট আর কি হবে, মরে যাবে। সুধীনবাবুর হাত থেকে রিসিভারটা আলগা হয়ে এলো। বললেন, আর ইউ শিওর? অ্যাবসলিউটলি শিওর। আচ্ছা, খাওয়ার কতক্ষণ পরে মারা যাবে? স্টমাক পাম্প না করলে অল্পক্ষণের মধ্যেই। ও আচ্ছা, ঠিক আছে। গজেন ডাক্তারের কথা শেষ হবার আগেই সুধীনবাবু ফোনটা নামিয়ে রাখলেন। দেবেন ফিরে এলো একটু পরে, বলল, কি হলো বাবু, ঘুমোবেন না? লাইট নিভিয়ে দেব? সুধীনবাবু বললেন, ঘুমোবো রে? আমাকে ঘুম পাড়াবার জন্য তোদের এত তাড়া কিসের বলতো? তারপরেই বললেন, মিষ্টিকে কখন হাসপাতালে নিয়ে গেছে রে? দেবেন অবাক হলো। তারপরেই ভাবল, গজেন ডাক্তারের কাছে শুনেছে বোধ হয়। বলল, এক্ষুনি। সুধীনবাবু মনে মনে হিসেব করলেন। মিষ্টি সন্ধে 6:30টায় ওর কাছে এসেছিল, এখন বাজে 11:30। অনেক ঘন্টা হয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ দেবেনের ওপর তিনি রেগে উঠলেন। বললেন, তুই ভেবেছিস কি দেবেন, রয়ে রয়ে মুরলি বাজাবি? এক্ষুনি আরো বিষ আন, সারা ঘরে খাবারের সঙ্গে মিশিয়ে রাখ, যাতে ঘরের যত ইঁদুর আছে একদিনে মরে যায়। তুমি রোজ রোজ এরকম বিষ দেবে নাকি? রোজই ইঁদুর পচাবে? এটা কি ধাপার মাঠ পেয়েছিস? কাবাব তো নেই, অবাক হয়ে দেবেন বলল। তা বিষ মেশাবো কিসে? নবাব হয়েছেন, ইঁদুরকে কাবাব খাওয়াতে হবে না। পাউরুটি আন, তাতে বিষ মাখিয়ে রাখ, যা শিগগির যা। দেবেন চলে যেতেই স্লিপিং পিলের শিশিটা তিনি নিয়ে এলেন তাড়াতাড়ি দেরাজ খুলে। তারপরে প্যাড বের করে, বলপেন বের করে চশমা নাকে দিয়ে দ্রুত একটা চিঠি লিখলেন। খামে ভরে মুখ বন্ধ করলেন সেটার। দেবেন ফিরে এলেই বললেন, ওখানে রাখ, আমি নিজে দেব আনাচে কানাচে। তা আপনি কেন? আমি দিয়ে দিচ্ছি, বলে দেবেন ভালো করে বিষ মাখিয়ে রুটির টুকরোগুলো এদিক ওদিক সব দিকে দিয়ে দিল, আলমারির নিচে, খাটের নিচে, সব জায়গায়। সুধীনবাবু বললেন, আমি এখন পড়বো, তুই মশারিটা গুঁজে দিয়ে যা। জল দিয়েছিস? হ্যাঁ, সব দিয়েছি, দেবেন বলল। দেবেন চলে যাওয়ার আগে খামে বন্ধ চিঠিটা দেবেনের হাতে দিয়ে বললেন, কাল সকালে চিঠিটা ছোট বৌদিকে পাঠিয়ে দিবি ড্রাইভারকে দিয়ে। কেউ না থাকলে তুই নিজে যাবি, জরুরি চিঠি, কাল সকালেই দিবি কিন্তু। আচ্ছা, দেবেন বলল। এবার যা, ভালো করে খাওয়া দাওয়া কর,
হাত ধুয়ে নিস ভালো করে, অনেক খাটনি গেছে আজ তোর। দেবেন বলল, খাটনির কথা বলবেন না বাবু, অন্যরা তো সব গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছে, খাটনি যা সবেই দেবেনের। তাও তো আপনি বেশি ভালোবাসেন বলে অন্য লোকজনের কি আক্রোশ আমার ওপর। দেবেন চলে যাচ্ছিল। সুধীরবাবু ডাকলেন, বললেন, তুই একটা হাত ঘড়ি চেয়েছিলি না আমার কাছে? বলেই নিজের রোলেক্স ঘড়িটা বালিশের তলা থেকে তুলে দেবেনকে দিলেন। বললেন, এটা তুই রাখিস। এ কি? বলল দেবেন, এটা যে আপনার নিজের ঘড়ি, এত দামি। তা হোক, তুইও দামি, তুই নে। আমার কাছে সময়ের দাম ফুরিয়ে গেছে, ঘড়িতে আমার আর কি দরকার। তা হলেও, দেবেন বলল, এবার যা ভাগ, আমি পরব। সুধীনবাবুকে তাড়ালেন। দেবেন চলে যেতে যেতে ভাবল, আজ ঘড়িটা কাউকে দেখাবে না, কাল দেখাবে। ঠাকুর, নটবর সকলকে চমকে দেবে ঘড়িটা দেখিয়ে। তারপরেই ভাবল, ওরা আবার ভাববে না তো যে চুরি করেছি? ভাবলে কি, বাবুর কাছে ডেকে আনবো, বাবুর নিজের মুখেই ওরা শুনুক না দেবেনের কি পজিশন এ বাড়িতে। দেবেন চলে যেতেই দরজাটা বন্ধ করে দিলেন সুধীনবাবু। তারপর হামাগুড়ি দিয়ে সারা ঘরময় ঘুরে ঘুরে পাউরুটির টুকরোগুলো তুলে তুলে খেতে লাগলেন। যেন শিশু হয়ে গেলেন তিনি, মিষ্টির চেয়েও ছোট। হামাগুড়ি দিয়ে থাবা মেরে মেরে থমকে মুখে পুড়তে লাগলেন, তারপর দাঁতে কাটতে লাগলেন। ছিঁড়ে ছিঁড়ে মৃত্যুকে খেতে লাগলেন তিনি। জ্বালা করতে লাগলো বুক পেট। আহ মিষ্টি, দাদু আমার, প্রমিস, তুমি তোমার প্রমিস রেখেছো দাদু, অত যন্ত্রণাতেও তুমি প্রমিস ভাঙনি। হে আমি কি করলাম, মিষ্টি সোনা আমার, কি করলাম আমি। শেষে শিখা তুমি ঠিক, পুরোগুলোর কোনো দিশা নেই। রুটির টুকরোগুলো চিবোতে চিবোতে গিলতে গিলতে তিনি মনে করলেন, তোমার কি হবে শিখা, দীপুর কি হবে, মিষ্টিকে ছাড়া তোমরা বাঁচবে কি করে? মনে মনে সুধীনবাবু বলতে লাগলেন। তারপর স্লিপিং ট্যাবলেটের শিশি খালি করে মুঠো করলেন, 2 গ্লাস জলের সঙ্গে সবগুলো গিলে ফেললেন। ফেলেই কোনো ক্রমে বিছানায় উঠে শুয়ে পড়লেন। বাইরে ভোর হয়ে আসছিল। নার্সিংহোমের ওয়েটিং রুমে ওরা বসেছিল, শিখা, ফুচি, প্রদীপ আর অন্যরা। দীপু ভেতরে ছিল ডাক্তারদের সঙ্গে, মেজ বউ বাড়িতে ছিল বাচ্চাদের আগলাতে। ডাক্তার ব্যানার্জি এসে শিখাকে ডাকলেন। কোনো রকম ভনিতা না করেই বললেন, উই আর সরি, ইট ওয়াজ আ কেস অফ পয়জনিং। পুরো চিকিৎসাই তো প্রথমে অন্যরকম হয়েছিল, দেরিও হয়ে গেছিল। এখন আর কোনো কষ্ট নেই। সুধীনবাবু গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সুধীনবাবুর খুব কষ্ট হতে লাগলো। কষ্টের মধ্যে যেন হঠাৎ মনে হলো, ঘরময়, বাড়িময়, তার মস্তিষ্কময় ইঁদুর দৌড়াদৌড়ি করছে। উনি দেখলেন ওর ছেলেমেয়েরা, বৌমারা সকলেই ইঁদুর, সবাই দৌড়াদৌড়ি করছে। ওর বাড়িতে, কলকাতা শহরের সব বাড়িতে যেন লক্ষ লক্ষ কোটি কোটি ইঁদুরের বাস। ওরা নিরন্তর কুটি কুটি করে কাটছে, সম্পত্তি কাটছে, সম্পর্ক কাটছে, সুখ, শান্তি, ভালোবাসা, মায়া, মমতা, সততা সব কাটছে। খাওয়ার লোভে নয়, শুধু কাটার লোভে। মেজ বৌমা বলেছিল, ইঁদুরেরা কিছু না কেটে বেঁচে থাকতে পারে না। ঈর্ষায় কাটছে, পরশ্রী কাতরতায় কাটছে, লোভে ঘেন্নায় কাটছে। একে অন্যকে ইঁদুরগুলো সর্বক্ষণ কুটুর কুটুর। হঠাৎই তার মনে হলো, এতগুলো ইঁদুরের মধ্যে উনি এতদিন ছিলেন কি করে? একটা বিরাট চওড়া মসৃণ রাস্তা সুন্দর গন্ধ ভরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। কত ফুল, কত পাখি, প্রজাপতি। তার হাতে স্টিয়ারিং, পাশে মিষ্টি বসেছিল, একটা সুন্দর হলুদ ফুল ফুল ফ্রক পরে। সবে ভোর হয়েছে, ফুরফুর করে হাওয়া লাগছে গায়ে। মিষ্টি বলল, ও দাদু, দিদার কাছে কখন পৌঁছবো? এই তো পৌঁছে গেলাম বলে। সুধীনবাবু বললেন, আচ্ছা দিদা তোমাকে দেখে কি বলবে? কি বলবে আবার? আদর করবে। তুমি দিদাকে কি বলবে? কিছুই বলবো না, আদর করব। মিষ্টি বলল, দাদু যেতে যেতে একটা গল্প বলো না। সুধীনবাবু বললেন, জানো দাদু, একজন বাঁশিওয়ালা ছিল, তার নাম হ্যামলিনের বাঁশিওয়ালা। সে একদিন সব ইঁদুরদের বাঁশি বাজিয়ে বাজিয়ে বাজিয়ে। শুনছিলেন
বুদ্ধদেব গুহর গল্প ইঁদুর। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।